ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের সিবিএসসি ক্লাস 7-এর হিস্ট্রির চ্যাপ্টার 3 দিল্লি সুলতানেটটা পড়াচ্ছি। দেখো, ইন চ্যাপ্টার 2 উই স দ্যাট রিজিয়নস লাইক দ্য কাবেরি ডেল্টা বিকেম দ্য সেন্টার অফ লার্জ কিংডমস। আমরা চ্যাপ্টার 2-এ কি দেখেছি না, সেখানে কাবেরি ডেল্টা নামে যে অঞ্চলটা ছিল সেটা বড় বড় সাম্রাজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। ডিড ইউ নোটিস দ্যাট দেয়ার ওয়াজ নো মেনশন অফ এ কিংডম উইথ দিল্লি অ্যাজ ইটস ক্যাপিটাল। সেখানে এমন কোনো রাজ্যত্বের কথা বলা হয়নি যাদের রাজধানী ছিল দিল্লি, কারণ সেখানে 7 থেকে 12 সেঞ্চুরি ফার্স্ট হাফ পর্যন্ত সময়কালের কথা আমরা পড়েছি। দ্যাট ওয়াজ বিকজ দিল্লি বিকেম অ্যান ইম্পর্টেন্ট সিটি অনলি ইন 12th সেঞ্চুরি। এবং দিল্লি দ্বাদশ শতাব্দীর সময়কালেই অন্যতম শহর হিসেবে পরিণত হয়েছিল। টেক এ লুক অ্যাট টেবিল 1। দিল্লি ফার্স্ট বিকেম দ্য ক্যাপিটাল অফ এ কিংডম আন্ডার দ্য তোমার রাজবংশ। এবং তোমরা টেবিল 1-এ দেখতে পাবে যে নিচে যে টেবিলটা দেওয়া আছে, টেবিল 1-এ দেখতে পাবে সেখানে দিল্লি তোমার রাজপুতদের অধীনেই প্রথম রাজধানী হিসেবে পরিণত হচ্ছে। হু ওয়ার, এবং এই তোমার রাজপুতরা কাদের দ্বারা পরাজিত হচ্ছে দেখো, হু ওয়ার ডিফিটেড ইন দ্য মিডিল অফ 12th সেঞ্চুরি বাই দ্য চৌহানস শাহমানাস অফ আজমির। এবং এরা অর্থাৎ এই তোমার রাজপুতরা পরবর্তীকালে অর্থাৎ দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়কালে তারা আজমিরের চৌহানদের দ্বারা পরাজিত হচ্ছে। ইট ওয়াজ আন্ডার দ্য তোমার্স অ্যান্ড চৌহানস দ্যাট দিল্লি বিকেম অ্যান ইম্পর্টেন্ট কমার্শিয়াল সেন্টার। এবং এই কারণে এই তোমর এবং চৌহানদের সময়কালে দিল্লি অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। মেনি রিচ জৈন মার্চেন্টস লিভড ইন দ্য সিটি অ্যান্ড কনস্ট্রাক্টেড সেভারেল টেম্পলস। এবং সেখানে অনেক জৈন মার্চেন্টসরা সেখানে বসবাস করতে শুরু করেছিল। জৈন বণিকরা বসবাস করতে শুরু করেছিল এবং তারা বিভিন্ন ধরনের মন্দির প্রতিষ্ঠা করেছিল। তারপরে কি কয়েন্স মিন্টেড হেয়ার, এবং বিভিন্ন মুদ্রা সেখানে খোদিত হচ্ছিল। কল্ড দেউলিওয়াল নামে মুদ্রা খোদিত হচ্ছিল। হ্যাড এ ওয়াইড সার্কুলেশনস, এবং এই মুদ্রার প্রচলন বৃহৎ এলাকা জুড়ে হয়ে গেছিলো। The transformation of Delhi into a capital that controlled vast areas of the subcontinent started with the foundation of the Delhi Sultanate in the beginning of the 13th century। অর্থাৎ কি ত্রয়োদশ শতাব্দীর সময়কালে, ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভিক সময়ে, ত্রয়োদশ শতাব্দীর সূচনায় দিল্লি সুলতানেট অর্থাৎ দিল্লি সুলতানেটের অধীনে, দিল্লি শাসনের অধীনে কি হচ্ছে, দি ট্রান্সফরমেশন অফ দিল্লি, দুটো জিনিস হচ্ছে দিল্লি সুলতানির অধীনে, দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে দিল্লি ইনটু এ ক্যাপিটাল, দিল্লি একটা রাজধানী হিসেবে পরিণত তো হলোই, এবং আর কি হলো, তাদের সাম্রাজ্যের একটা বৃহৎ এলাকা, উপমহাদ্বীপে বৃহৎ এলাকা জুড়ে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটতে দেখা যাচ্ছে। টেক এ লুক অ্যাট দ্য টেবিল 1 এগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য 5 ডাইনেস্টিস দ্যাট টুগেদার মেড দ্য দিল্লি সুলতানেট। তোমরা টেবিল 1, এই যে নিচে যে টেবিল 1টা দেখতে পাবে, সেখানে 5টা ডাইনেস্টি মিলে দিল্লি সুলতানেটটা গঠন করেছিল। দি দিল্লি সুলতানেটস বিল্ড মেনি সিটিজ ইন দ্য এরিয়া দ্যাট উই নাও নোন অ্যাজ দিল্লি। দিল্লি সুলতানেট যেটা বৃহৎ এলাকা জুড়ে গড়ে উঠেছিল, যেটা বর্তমানে দিল্লি নামে পরিচিত। লুক অ্যাট ম্যাপ 1, লোকেট দেহলি ই কুহনা, ঠিক আছে, দেহলি ই কুহনা, সিরি অ্যান্ড জাহানপনাহ, এই জায়গাগুলোর ম্যাপ 1-এ তোমরা দেখতে পাবে সে দেহলি, কুহনা, সিরি এবং জাহানপনাহ। এই যে তোমরা ম্যাপটা দেখো, এখানে যে ম্যাপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে সিরি, এই যে সিরির কথা, এখানে সিরিকে দেখতে পাচ্ছ, এই যে জাহানপনাহ দেখতে পাচ্ছ, এই যে দিল্লি কুহনা দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে দেখো, এই যে এখানে টেবিলটা তোমাদের এক্সট্রা নলেজ অনেক দিয়ে দিয়েছি, সেগুলো তোমাদের একটু বলি। এখানে রাজপুত ডাইনেস্টিসের কথা বলা হচ্ছে। প্রথমে তোমাররা এখানে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিল দিল্লিকে, তাই তোমাদের কথা বলা হচ্ছে। আর্লি 12th সেঞ্চুরি 1165 অনঙ্গপাল তোমার, তারপরে যে চৌহানরা এলো, চৌহান এবং পৃথ্বীরাজ চৌহানের কথা এখানে বলা হচ্ছে, তোমরা দেখে নাও একটু। এবং তারপরে আর্লি তার্কিস রুলার্সদের কথা বলা আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো, এখানে আর্লি তার্কিস রুলারদের কথা আমি কী বলে রেখেছি তোমাদের। কুতুবউদ্দিন আইবকের কথা বলেছি। কুতুবউদ্দিন আইবক, আরাম শাহ, ইলতুৎমিশ, রুকনুদ্দিন ফিরোজ শাহ, রাজিয়া, বাহরম শাহ, আলাউদ্দিন মাসুদ শাহ, নাসিরুদ্দিন মামুদ, গিয়াসুদ্দিন বলবন, কাইকোবাদ এবং কায়ুরমাস, এইটাও তোমাদের বলা আছে। দেখো,
কায়ুর মাসটা তোমাদের বলা নেই, তোমাদের বলে দিলাম। কাইকোবাদের পরেও একজন ছিলেন কায়ুর মাস। এবং খলজি ডাইনেস্টি কার কার কথা বলা আছে? জালালউদ্দিন খলজি, তিনি ফাউন্ডার ছিলেন। জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন মুবারক শাহ, হ্যাঁ, নাসিরউদ্দিন খসরু শাহ, এদের সব কথা বলা হচ্ছে। যেগুলো তোমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর আছে এখানে তুগলক ডাইনেস্টির কথা এখানে বলা হচ্ছে। তুগলক ডাইনেস্টির কথা এখানে কে কে আছে? না, গিয়াসউদ্দিন তুগলক আছে, মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ, যার নাম ছিল জুনা খাঁ। ফিরোজ শাহ তুগলকের কথা বলা আছে। এবং আরও বলা আছে দেখো, মাহমুদ খান গিয়াসউদ্দিন তুগলক শাহ দ্বিতীয়, সেকেন্ড, অর্থাৎ কি, তারপর আবু বকর শাহ, এবং তারপরে কার কথা বলা আছে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক, এদের কথা তুগলক ডাইনেস্টি তোমাদের এক্সট্রা নলেজ অনেক দেওয়া আছে, দেখে নাও। এবং সৈয়দ ডাইনেস্টির কথা কী কী বলা আছে দেখো, খিজির খান দি ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি। আর কার কার কথা বলা আছে? মুবারক শাহ, মাহমুদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ, ঠিক আছে। এবং তারপরে লাস্ট ডাইনেস্টি লোদি ডাইনেস্টির কথা বলা আছে দেখো, বহলুল লোদি দি ফাউন্ডার, তারপরে হচ্ছে সিকান্দর লোদি, এবং তারপরে লাস্ট ইব্রাহিম লোদির কথা সেখানে বলা আছে, তোমাদের এক্সট্রা নলেজ দেওয়া আছে দেখো, ঠিক আছে। তোমাদের এইগুলো বলে দিলাম, তোমরা সালগুলো একটু ভালো করে দেখে নাও। তারপরে দেখো, ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য দিল্লি সুলতানেট, সেখানে দিল্লি সুলতানেটের বিষয়গুলো এখানে কি বলা হচ্ছে দেখো। দেখো বলছে, অল দো ইনস্ক্রিপশন, কয়েন্স অ্যান্ড আর্কিটেকচার প্রোভাইড এ লট অফ ইনফরমেশান স্পেসিক্যালি ভ্যালুয়েবল আর হিস্ট্রিজ, হ্যাঁ, তাওয়ারিক রিটেন ইন পার্সিয়ান, দি ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য দিল্লি সুলতানেট। অর্থাৎ কি, আমরা দিল্লি সুলতানের সম্পর্কে জানতে পারি কী কী উপাদান থেকে, সেখানে আমরা ইনস্ক্রিপশন, অভিলেখ, কয়েন থেকে জানতে পারি, আর্কিটেকচার বিভিন্ন স্থাপত্য, মানে বিভিন্ন মসজিদগুলোর গায়ে যেসব লিপি খোদাই করা ছিল, যেসব মূর্তি খোদাই করা ছিল, সেগুলো সম্পর্কেও জানতে পারি। এবং আমরা জানতে পারি ইতিহাস থেকে, হ্যাঁ, ইতিহাস গ্রন্থগুলো থেকে, যেমন তারিখ, সিঙ্গুলার, তাওয়ারিক, যেটাকে পুরাল বলছে। এবং সুলতানি যুগে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ কী ছিল দিল্লি সুলতানেটের অধীনে? সেটা ছিল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে। তারপরে দেখো, দি অথার্স অফ তাওয়ারিক ওয়ার লার্নম্যান, এবং এই যে তাওয়ারিকের লেখক কারা ছিলেন? তাওয়ারিকের লেখক ছিলেন যে লার্নম্যান, মানে শিক্ষিত বিভিন্ন লোক। তারা কি কি কাজ করতো? তারা কোন কোন সেক্টরে কাজ করতো? তারা ছিল সেক্রেটারিয়েটস, অ্যাডমিনিস্ট্রেটরস, পোয়েটস, হ্যাঁ, কোর্টিয়ার্স, হ্যাঁ, হু বোথ রিকাউন্টেড। তারা কি কি ছিল? এই সমস্ত বিভাগের লোকেরা তাওয়ারিকের কাজ করতো। এবং তারা আর কি করতো? হু বোথ recounted events and advised rulers on governance, emphasizing the importance of just rule, ঠিক আছে। তারা একদিকে যেমন বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা দিত, এবং অপরদিকে তারা আর কি করতো? তারা গভর্নেন্সকে, অর্থাৎ তারা শাসককে, তারা সেখানে যেটা করা উচিত, হ্যাঁ, বিভিন্ন সলা পরামর্শ তারা দিত শাসন কার্যে। দি সার্কেল অফ জাস্টিসটা একটু তোমাদের বলি। ফখরি মুদাব্বির রোড ইন 13th century, ত্রয়োদশ শতাব্দীর সময়কালে ফখরি মুদাব্বির এটা লিখছেন। কি লিখছেন দেখো, এ কিং ক্যান নট সার্ভাইভ উইথাউট সোল্ডার্স। একটু ভালো করে বুঝবে, একজন শাসক কখনো তার সৈনিকদের ছাড়া কখনো শাসন কার্য পরিচালনা করতে পারেন না। অ্যান্ড সোল্ডার্স ক্যান নট লিভ উইথাউট স্যালারিস, এবং একজন সৈনিকেরও, সে যদি স্যালারি না পায়, সে যদি তার পারিশ্রমিক টাকা না পায়, তার বেতন না পায়, তাহলে কি তার চলবে না। স্যালারিজ কাম ফ্রম দ্য রেভিনিউ কালেক্টেড ফ্রম পিসেন্ট, এবং ওই স্যালারিটা কোথা থেকে আসে? না, কৃষকদের ওপর আরোপ করা বিভিন্ন কর থেকে সেই স্যালারিটা আসে। বাট পিজেন্টস ক্যান পে রেভিনিউ অনলি হোয়েন দে আর প্রসপারাস অ্যান্ড হ্যাপি, এবং কৃষকরা তখনই সেই কর দেবে যখন তারা সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করবে। এবং কখন তারা সুখী সমৃদ্ধ জীবনযাপন করবে? না, যখন শাসক একটা সুষ্ঠু এবং সুসংগত এবং ন্যায়পূর্ণ শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, সেটাই বলা আছে দেখো। দিস হ্যাপেন্স হোয়েন দ্য কিং প্রমোট জাস্টিস অ্যান্ড হনেস্ট গভর্নেন্স, ঠিক আছে, বলে দিলাম তোমাদের আগেই। কিপ দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডিটেলস ইন মাইন্ড, এখানে কিছু এক্সট্রা বিষয় বলা হচ্ছে তাওয়ারিকদের সম্পর্কে, মেনলি এটা মনে রাখবে, তাওয়ারিকদের সম্পর্কে অ্যাডিশনাল ডিটেলসটা এখানে প্যারাটাই বলা হচ্ছে। এটা ভালো কেয়ারফুলি এটা পড়ে নেবে। দি অথার্স অফ তাওয়ারিক লিভড ইন সিটিজ, মেনলি দিল্লি, অ্যান্ড হার্ডলি এভার ইন ভিলেজেস। তাওয়ারিকের লেখকরা তারা শহরে থাকতেন, বিশেষ করে তারা দিল্লিতে থাকতেন, এবং কিছু কিছু সময় তারা গ্রামেতেও থাকতেন, ভিলেজেসেও থাকতেন।
They often wrote their histories of sultans in the hope of rich rewards. তারা এই আশাতে তারা তাদের গ্রন্থগুলো লিখতেন, এই আশাতে লিখতেন যে তারা শাসকের কাছ থেকে তারা রিওয়ার্ডস অর্থাৎ শাসকের কাছ থেকে তারা পুরস্কার পাবে, এই আশায় তারা তাদের লেখাগুলি লিখতেন। দিজ অথার্স অ্যাডভাইসড রুলার্স, এই লেখকরা তাওরিকের লেখকরা শাসককে কী বিষয়ে অ্যাডভাইস দিতেন? অন দ্য নিড টু প্রিজার্ভ অ্যান আইডিয়াল সোশ্যাল অর্ডার বেসড অন বার্থরাইট অ্যান্ড জেন্ডার ডিস্টিংকশনস। কি মানে এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলতেন যেখানে বার্থরাইট অর্থাৎ যেখানে মানে জন্মের ভিত্তিতে যে অধিকার এবং জেন্ডার ডিস্টিংকশন অর্থাৎ কি যেখানে লিঙ্গভেদের মানে লিঙ্গ বৈষম্য, এই যে জন্মের ভিত্তিতে অধিকার এবং লিঙ্গ বৈষম্য এইগুলো আছে, মানে এইগুলো সমেত এক সমাজ ব্যবস্থার কথা এই তাওরিকের লেখকরা শাসককে পরামর্শ দিতেন। অবাক বিষয়, বার্থরাইট মানে শাসকের ছেলে শাসক হয়ে যাবে, রাজার ছেলে রাজা হবে, অভিজাতের ছেলে অভিজাত হবে। আবার জেন্ডার ডিসক্রিমিনেশান, পুরুষ ও নারীর মধ্যে ভেদ করা হবে, নারীরা পুরুষদের অধীনে থাকবে, এইগুলো কখনোই একটা ভালো সমাজ ব্যবস্থার পক্ষে কাম্য নয়। কিন্তু এই তাওরিকের লেখকগুলো কিন্তু শাসককে ওই পরামর্শই দিত। দেয়ার আইডিয়াস ওয়ার নট শেয়ার বাই এভরিবডি, তাদের সেই মতাদর্শ চিন্তাধারা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না। ইন 1236 সুলতান ইলতুৎমিশ ডটার রাজিয়া বিকেম সুলতান। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতান হয়েছিলেন। সালটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। দি ক্রনিকার অফ দ্য এজ মিরাজউদ্দিন সিরাজ রিকগনাইজ দ্যাট সি ওয়াজ মোর এবেল অ্যান্ড কোয়ালিফাইড দ্যান অল হার ব্রাদার্স, মানে সেখানে সমকালীন ইতিহাসবিদ মিরাজউদ্দিন সিরাজ বলেছিলেন যে সেই রাজিয়া তার ভাইদের থেকেও বেশি যোগ্য এবং বেশি মানে শিক্ষিত ছিলেন। বাট হি ওয়াজ নট কমফোর্টেবল অ্যাট হ্যাভিং এ কুইন অ্যাজ রুলার, কিন্তু একজন শাসিকার শাসন কখনোই মানে সেখন কাম্য ছিল না সমকালীন পরিস্থিতিতে। নর ওয়ার দ্য নোবেলস হ্যাপি অ্যাট হার, এবং নোবেলরা তার প্রতি হ্যাপি ছিল না। অ্যাটেম্প টু রুল ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে রাজিয়া যে স্বাধীনভাবে শাসন করবে তার প্রতি নোবেলরা অতটা মেনে নেয়নি আর কি। সি ওয়াজ রিমুভড ফ্রম দ্য থ্রন ইন 1240, অর্থাৎ তিনি 1240 খ্রিস্টাব্দে মানে তিনি তার সাম্রাজ্যের অবসান ঘটে বা তাকে উচ্ছেদ করা হচ্ছে। তারপরে দেখো বার্থরাইট এবং জেন্ডার ডিস্টিংকশনস, এই দুটো একটু বলে দিই। বার্থরাইট কি? প্রিভিলেজেস ক্লেমড অন অ্যাকাউন্ট অফ বার্থ। প্রিভিলেজেস মানে বিশেষ অধিকার কিসের ভিত্তিতে ক্লেম করা হচ্ছে না, জন্মের ভিত্তিতে বিশেষ অধিকার দাবি করা হচ্ছে। ফর এক্সাম্পল পিপিল বিলিভ দ্যাট নোবেলস ইনহেরিটেড দেয়ার রাইটস টু গভর্ন, এবং এই নোবেলরা যেটা শাসন কার্যে অংশগ্রহণ করে তারা কিসের ভিত্তিতে করে? বিকজ দে আর বর্ন ইন সার্টেন ফ্যামিলিজ, কারণ তারা বংশ পরম্পরায় সেই অংশগ্রহণটা করে, কারণ তারা সেই একই বংশে যারা জন্মগ্রহণ করেন, অভিজাতের ছেলে অভিজাত, ঠিক আছে, এই যে বংশ পরম্পরায় তারা অংশগ্রহণ করে, ঠিক আছে। জেন্ডার ডিস্টিংকশনস কি? সোশ্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিফারেন্স বিটুইন উমেন অ্যান্ড মেন, অর্থাৎ কি সামাজিক এবং শারীরিক গঠন সংক্রান্ত যে ডিফারেন্স মানে পৃথকীকরণ, তার ভিত্তিতে এই পৃথকীকরণটা করা হচ্ছে পুরুষ এবং মহিলাদের। দিস ডিফারেন্স আর ইউজ টু আর্গু দ্যাট মেন আর সুপিরিয়র টু ওমেন, এবং এইটার ভিত্তিতে এইটাই দাবি করা হচ্ছে যে পুরুষরা মহিলাদের থেকে উঁচু স্থানে অবস্থিত, মানে সুপিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র উঁচু স্থানে অবস্থিত, এবং মহিলারা পুরুষদের অধীনে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে জেন্ডার ডিস্টিংকশনের মাধ্যমে। তারপরে দেখো হোয়াট মিনহাজ-ই সিরাজ থট অ্যাবাউট রাজিয়া। মিনহাজ-ই সিরাজ রাজিয়া সম্পর্কে কী চিন্তাভাবনা করছেন দেখো। মিনহাজ-ই সিরাজ থট দ্যাট দি রাজিয়াস রুল ওয়েন্ট এগেনস্ট দ্য আইডিয়াল সোশ্যাল অর্ডার ক্রিয়েটেড বাই গড ইন হুইচ ওমেন ওয়ার সাপোজ টু বি সাবঅর্ডিনেট টু ম্যান। এখানে মিনহাজ-ই সিরাজ বলছেন যে মানে ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত যে আদর্শ সমাজ ব্যবস্থা, তাতে না একজন শাসিকার শাসন কখনোই সেখানে কাম্য নয়। মানে সেই ভগবানের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বিরোধী কোনো শাসিকার শাসন, এটা বলছে। ইন হুইচ ওমেন ওয়াজ সাপোজ টু বি সাবঅর্ডিনেট টু মেন, অর্থাৎ কি, এবং এই কারণে কি না সেই আদর্শ ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত আদর্শ সমাজ ব্যবস্থায় মহিলারা পুরুষদের অধীনে থাকবে, এটা বলা হচ্ছে।
হি দেয়ারফোর আস্কড, তিনি তারপরে কি বলছেন দেখো, ইন দ্য রেজিস্টার অফ গডস ক্রিয়েশন সিন্স হার অ্যাকাউন্ট ডিড নট ফল আন্ডার দ্য কলাম অফ মেন, এবং ভগবানের যে সৃষ্টি সেই সৃষ্টিতে যে একটা তালিকার মধ্যে পুরুষদের নাম আছে, ঠিক আছে, কিন্তু মহিলাদের নাম, হ্যাঁ, did not fall under the column of men. How did she gain from all of her excellent qualities? তাদের মহিলাদের যে যাবতীয় গুণাগুণ থাকা সত্ত্বেও কিভাবে তারা সেই পুরুষদের মানে যে তালিকা, সেই তালিকায় পুরুষদের নাম আছে অথচ তাদের নাম কোথায়, সেটা সম্পর্কে তিনি একটা বিষয় তুলে ধরছেন। বলছে অন হার ইনস্ক্রিপশন অ্যান্ড কয়েন্স রাজিয়া মেনশন দ্যাট সি ওয়াজ দ্য ডটার অফ সুলতান ইলতুমিশ। রাজিয়া তার নিজস্ব যে সমস্ত কয়েন তিনি খোদাই করিয়েছিলেন তাতে রাজিয়া নিজেকে ইলতুতমিশের কন্যারূপে উল্লেখ করেছেন। দিস ওয়াজ ইন কন্ট্রেস্ট টু দ্য কুইন্স রুদ্রমা দেবী অফ দ্য কাকাতীয় ডাইনেস্টি অফ ওয়ারাঙ্গাল, পার্ট অফ মডার্ন অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটা অংশ ওয়ারাঙ্গাল, যেখানে কাকাতীয় ডাইনেস্টি, কাকাতীয় শাসন ছিল, কাকাতীয় রাজবংশের শাসন ছিল। তাদের রানী ছিলেন রুদ্রমা দেবী। সেই রুদ্রমা দেবীর সঙ্গে রাজিয়ার একটা বিরোধিতা হচ্ছে। দেখো রুদ্রমা দেবীর চ্যালেঞ্জ, মানে রাজিয়া যেমন ছিল সেই রুদ্রমা দেবীর মতো রাজিয়া ছিল না। কীভাবে একটা পার্থক্য দেখা যাচ্ছে, ঠিক একটা বিপরীতমুখিতা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে দেখো, রুদ্রমা দেবী চেঞ্জড হার নেম অন হার ইনস্ক্রিপশান অ্যান্ড প্রেটেন্ডেড সি ওয়াজ এ ম্যান। মানে রুদ্রমা দেবী তার নামের পরিবর্তন ঘটিয়েছিলেন তার অভিলেখতে এবং নিজেকে একজন পুরুষ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু আমরা রাজিয়ার ক্ষেত্রে আমরা দেখিনি। ঠিক আছে, আর একটা কী বলা হচ্ছে দেখো, অ্যানাদার কুইন দিদ্দা রুলার ইন কাশ্মীর। দিদ্দা যিনি কাশ্মীরের একজন শাসিকা ছিলেন, হার টাইটেল ইজ ইন্টারেস্টিং। তার টাইটেলটাও খুব সুন্দর, মানে বিস্ময়কর ছিল। ইট কামস ফ্রম দিদি অর এল্ডার সিস্টার, যেটা দিদি অর এল্ডার সিস্টার থেকে আসে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাফেকশনের টার্ম গিভেন টু এ লাভড রুলার বাই হার সাবজেক্ট। এবং এই ধরনের এই দিদি, এল্ডার সিস্টার, এই ধরনের নামগুলো দেওয়া হয় একজন শাসকের যে একটা মানে প্রিয় শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার প্রিয় শাসন ব্যবস্থার জন্যই এই সমস্ত নামগুলো তাদের দেওয়া হয়। মানে ফ্রম গ্যারিসন টাউন টু এম্পায়ার দি এক্সপেনশন অফ দিল্লি সুলতানেট। অর্থাৎ গ্যারিসন টাউন মানে কি, যেগুলো সামরিক শহর, সৈন্যদের দ্বারা পরিচালিত শহর, সেই সামরিক শহরগুলো থেকে কিভাবে দিল্লি সুলতানির বিস্তার করছে সেটা আমরা একটু দেখব। তার আগে তোমাদের এখানে হিন্টারল্যান্ড, এই দুটো বিষয় একটু বলে দিই। হিন্টারল্যান্ড এবং গ্যারিসন টাউন। হিন্টারল্যান্ড কি, দি ল্যান্ডস অ্যাডজাসেন্ট টু এ সিটি অর পোর্ট দ্যাট সাপ্লাই ইট ওয়াজ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ কি, হিন্টারল্যান্ড হচ্ছে এমন একটা অভ্যন্তরীণ জায়গা, অভ্যন্তরীণ এলাকা বা বন্দরের পাশাপাশি এলাকা, যেখান থেকে সেই শহরের প্রয়োজনীয় বস্তু এবং সেখানে সেবা সেইখান থেকে প্রদান করা হয়, সেটা হচ্ছে হিন্টারল্যান্ড। আর কি, গ্যারিসন টাউন কি, এ ফর্টিফাইড সেটেলমেন্ট উইথ শোল্ডার। গ্যারিসন টাউন হচ্ছে এমন একটা শহর যেটা শোল্ডার, অর্থাৎ যেটা সেনাদের দ্বারা যেটা গড়ে উঠেছে, সেনাদের দ্বারা যেটা গড়ে উঠেছে। ঠিক আছে, এবার চলো আমরা পড়ি। ইন দ্য আর্লি 13th century দি কন্ট্রোল অফ দ্য দিল্লি সুলতানেটস রিয়ারলি ওয়েন্ট বিয়ন্ড হেভিলি ফর্টিফাইড টাউনস অকুপাইড বাই গ্যারিসনস। অর্থাৎ কি, ইন দ্য আর্লি 13th century অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে দিল্লি সুলতানি শাসন মানে ওই সমস্ত সামরিক শহরগুলোকে ছাড়িয়ে আরও বিস্তৃত এলাকা জুড়ে তার বিস্তার ঘটেছিল এমনটা কিন্তু দেখা যায়নি। দি সুলতানস সেলডম কন্ট্রোল দ্য হিন্টারল্যান্ড অফ দ্য সিটিজ। মানে এবং সুলতানরা ওই হিন্টারল্যান্ড এলাকাগুলোই তারা কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারেনি। অ্যান্ড দেয়ারফোর ডিপেন্ডেন্ট আপন ট্রেড, ট্রিবিউট অ্যান্ড প্লান্ডার ফর সাপ্লাইজ। এবং সেই জন্য তাদের বিভিন্ন বাণিজ্য এবং তাদের লুণ্ঠন কার্যের ওপর তাদের নির্ভর করতে হয়েছিল। কন্ট্রোলিং গ্যারিসন টাউন্স ইন ডিস্ট্যান্স বেঙ্গল অ্যান্ড সিন্ধ ফ্রম দিল্লি ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এবং এই যে গ্যারিসন টাউন অর্থাৎ কি সামরিক শহরগুলো ছিল বেঙ্গল এবং সিন্ধুতে, সেই জায়গাগুলো সুদূর দিল্লি থেকে শাসন করা সম্ভব ছিল না। কেন? কারণ সেখানে বিভিন্ন ডিফিকাল্টিস ছিল। কী কী ছিল দেখো, রিবিলিয়ন, ওয়ার, ইভেন ব্যাড ওয়েদার কুড স্ন্যাপ ফেজাইল
কমিউনিকেশান নোটস এবং এই সব বিভিন্ন বিক্ষোভ বিদ্রোহ এবং আবহাওয়ার খারাপ অবস্থা, সেই জন্য এই যোগাযোগ ব্যবস্থাটাকে মানে ভেঙে পড়েছিল আর কি যোগাযোগ ব্যবস্থা। দিস স্টেট ওয়াজ অলসো চ্যালেঞ্জড বাই, এবং এরপরে দুটো বিষয় বলা হচ্ছে দেখো যে সুলতানি সাম্রাজ্য দুটো বিষয়ের সম্মুখীন হচ্ছে, কি দুটো সমস্যার সম্মুখীন হচ্ছে। দি স্টেট ওয়াজ অলসো চ্যালেঞ্জড বাই মঙ্গল ইনভেনশনস ফ্রম আফগানিস্তান, একটা হচ্ছে আফগানিস্তানে মঙ্গল আক্রমণের সম্মুখীন হচ্ছে তারা, হ্যাঁ ঠিক আছে। এই যে দি মঙ্গল ইনভেনশন ফ্রম আফগানিস্তান, এইটার সম্মুখীন হচ্ছে, মঙ্গল ইনভেনশনের সম্মুখীন হচ্ছে। অ্যান্ড বাই গভর্নর হু রিভিল অ্যাট এনি সাইন অফ দ্য সুলতানস উইকনেস, এবং তারা বিভিন্ন গভর্নরদের সমস্যার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ যেসব গভর্নররা সুলতানের দুর্বলতার সুযোগ নিয়ে সুলতানের বিরুদ্ধে বিরোধিতা করত, ঠিক আছে, তাদের দি সুলতানেট বেরিলি সারভাইভ দিস চ্যালেঞ্জেস, ঠিক আছে, এবং দিল্লি সুলতানেট এই সমস্ত সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। ইটস এক্সপেনশন অকার্ড ডিউরিং দ্য রিজন অফ গিয়াসুদ্দিন বলবন, এবং এই এক্সপেনশনটা কি দেখা যাচ্ছে গিয়াসুদ্দিন বলবনের সময় দেখা যাচ্ছে আর কি, মানে এই এক্সপেনশন মানে কি ওই মঙ্গল আক্রমণ এবং গভর্নরদের ওই বিরোধিতা, ওইটা কখন দেখা যাচ্ছে না গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ তুগলকের সময়কালে এই দুটোর বিস্তার ক্রমশ ঘটছে, অর্থাৎ মঙ্গল আক্রমণও ঘটছে এবং গভর্নররা সুলতানের দুর্বলতার সুযোগ নিয়ে তারা বিভিন্ন সময় বিদ্রোহ করছে আর কি। দি ফার্স্ট সেট অফ ক্যাম্পেইনস অ্যালং দ্য ইন্টারনাল ফ্রন্টিয়ার অফ দ্য, অর্থাৎ যে ইন্টারনাল ফ্রন্টিয়ার অর্থাৎ কি অভ্যন্তরীণ যে অভিযানগুলি ছিল সেগুলো কী কারণে অভিযানগুলো করা হয়েছিল, ফর দ্য সুলতানের এমড, তার লক্ষ্য ছিল অ্যাট কনসলিডেটিং দ্য হিন্টারল্যান্ডস অফ দ্য গ্যারিসন টাউন, অর্থাৎ গ্যারিসন টাউন স্থিত যে সমস্ত হিন্টারল্যান্ড অর্থাৎ যে সমস্ত অভ্যন্তরীণ এলাকাগুলো ছিল সেই সমস্ত এলাকাগুলোকে সমৃদ্ধ করা, ঠিক আছে। ডিউরিং দিস ক্যাম্পেইনস ফরেস্ট ওয়ার cleared in the Ganga Jamuna Doab, and hunter gatherers and pastoralists expelled from their habitat, অর্থাৎ কি মানে এই ক্যাম্পেইন এই অভিযানের মধ্যে তারা কি করেছিল না বিভিন্ন গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বন জঙ্গল পরিষ্কার করে হয়েছিল, এবং সেখানে যারা হান্টার গ্যাদারাররা থাকতো অর্থাৎ যেখানে শিকারি সংগ্রহ অর্থাৎ যারা পশু শিকার করতো সেই সমস্ত শিকারী মানুষজনদের, এবং যে সমস্ত প্যাস্টোরালিস্ট অর্থাৎ যে সমস্ত মেষ পালকরা থাকতেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে সেখান থেকে, এবং তার জায়গায় কাদের জায়গা দেওয়া হচ্ছে, কাদের জায়গা দেওয়া হচ্ছে দেখো, দিস ল্যান্ডস ওয়ার গিভেন টু পিজেন্টস অ্যান্ড এগ্রিকালচার ওয়াজ এনকারেজড, এবং সেখানে কৃষকদের সে সমস্ত ল্যান্ড দেওয়া হচ্ছে এবং তাদের কৃষিকাজের জন্য এনকারেজ করা হচ্ছে। নিউ ফোর্ট্রেসেস and towns were established to protect trade routes and to promote religion trade, এবং বিভিন্ন ধরনের ট্রেড রুটকে উৎসাহিত করা অর্থাৎ বাণিজ্যের যে পথ সেই বাণিজ্যের পথের বিস্তার এবং অভ্যন্তরীণ বাণিজ্যের অর্থাৎ রিলিজিয়ান ট্রেডের বিস্তার ঘটানোর জন্য কি করা হচ্ছে বিভিন্ন গ্যারিসন টাউন এবং আরও অন্যান্য টাউনের প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠিক আছে, এটা বলা হলো। The second expansion occurred along the external frontier of the Sultanate, অর্থাৎ সুলতানি শাসকদের বৈদেশিক নীতি অর্থাৎ সীমান্ত নীতির বিষয়টা এখানে বলা হচ্ছে দেখো। মিলিটারি এক্সপিডিশন ইন্টু সাউথ ইন্ডিয়া স্টার্টেড ডিউরিং দ্য রিজন অফ আলাউদ্দিন খলজি, যেমন আলাউদ্দিন খলজির সময়কালে আলাউদ্দিন দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তারের কাজ শুরু হয়েছিল, অ্যান্ড কালমিনেটেড উইথ মোহাম্মদ তুগলক, এবং যেটা সমাপ্তি ঘটেছিল মোহাম্মদ তুগলকের সময়কালে। ইন দেয়ার ক্যাম্পেইনস, তাদের এই অভিযানে সুলতানেট আর্মিজ ক্যাপচার্ড এলিফ্যান্টস, হর্সেস, স্লেভস অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে প্রিসিয়াস মেটালস, এবং এই অভিযানকালে সুলতানি সামরিক বাহিনী তারা কি করেছিল না, তারা বিভিন্ন হাতি, বিভিন্ন ঘোড়া, বিভিন্ন দাস তারা নিজেদের অধীনে করে নিয়েছিল, এবং তারা বিভিন্ন মূল্যবান সম্পদ, মূল্যবান রত্ন সামগ্রী তারা সেগুলো নিজেদের দখল করে নিত। By the end of Mahmud Tughlaq's reign, 150 years after somewhat humble beginnings, the armies of the
দিল্লি সুলতানেট হ্যাড মার্চ অ্যাক্রস এ লার্জ পার্ট অফ দ্য সাবকন্টিনেন্ট, অর্থাৎ কি প্রথম দিকে একটা দুর্বল একটা সাম্রাজ্য বিস্তারের একটা সূচনা হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে মামুদ তুগলকের সময়কালে পরবর্তী 150 বছর পর মামুদ তুগলকের সময়কালে তখন কি আমরা দেখলাম যে দিল্লি সুলতানির বিস্তার ঘটছে একটি বৃহৎ উপমহাদ্বীপের একটি বৃহৎ অঞ্চল জুড়ে। দিল্লি সুলতানের বিস্তারটা লক্ষ্য করা যাচ্ছে। দে হ্যাড ডিফিটেড রাইভাল আর্মিস, তারা বিরোধী প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে তারা পরাজিত করছে। অ্যান্ড সিজড সিটিস, এবং বিভিন্ন শহর তারা দখল করছে। দি সুলতানেট কালেক্টেড ট্যাক্স ফ্রম দ্য পিজেন্ট্রি অ্যান্ড দ্য ডিসপেন্সড জাস্টিস ইন ইটস রিলিম, অর্থাৎ কি সুলতানেটরা অর্থাৎ সুলতানিরা তারা কি করছে, সুলতানি শাসকরা তারা পিজেন্ট অর্থাৎ কৃষকদের কাছ থেকে তারা কর সংগ্রহ করছে এবং তারা সমগ্র সাম্রাজ্যে একটা শান্তি, একটা জাস্টিস, ন্যায় একটা প্রতিষ্ঠা বা ছড়িয়ে দিচ্ছে আর কি। বাট হাউ কমপ্লিট অ্যান্ড এফেক্টিভ ওয়াজ ইটস কন্ট্রোল ওভার সাচ এ ভাস্ট টেরিটরি, কিন্তু বিশাল অঞ্চলে এদের নিয়ন্ত্রণ কতদূর পর্যন্ত এবং কতটা পরিমাণে ছিল, সেইটা সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন আমাদের থাকছে।